যদি গরুকে গরুর মতো লালন পালন করি তাহলে হবে না, গরুকে মানুষের মতো করে লালন পালন করতে হবে। আমি আপনাকে দেব কিন্তু আপনি আমাকে দিবেন না, তাই হবে না। অবশ্যই গরুকে খাওয়াতে হবে, তাহলেই সে আপনাকে বেনিফিট দিবে। সঠিক ম্যানেজমেন্ট যদি আপনি গাভীর সেক্টরে এসে দিতে না পারেন তাহলে খামার জগতে এসে আপনি লাভবান হতে পাবেন। আমার 9 বছরে খামারে পা দিছি, 9 বছরে আমার খামারে 9 সেকেন্ডের জন্য আমার খুরা রোগ আক্রান্ত করেনি। এই সেক্টরে আসার পর আমার ভাগ্যই ফিরে গেছে। একবারে যে বলবো যে খুব, কিন্তু না, আমি যে জায়গায় আছি খুব ভালো আছি এবং আমার মনের দিক থেকে আমি সন্তুষ্ট আছি। আমার একটা সময় এক খামারে গরু ছিল 10 লাখ টাকার, এখন সেটা বেড়ে প্রায় আমি আশা করি যে প্রায় 40 লাখের কাছাকাছি চলে যাবে। আমি একদিনই কোটিপতি হতে পাবো না, এটা আশাও করা যাবে না। ধাপে 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 আপনাকে এগোতে হবে। এই সেক্টরটা অনেক ভালো। যারা দাদারা আছেন, ভাইরা আছেন, আপনারা আসেন, শ্রম দেন, এখান থেকেও ভালো কিছু করা সম্ভব। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে চলে এসেছি নীলফামারী জেলা শিমলা উপজেলার ডালিয়া এলাকায়। আজকে একটি আদর্শ ডেইরি খামার আপনাদেরকে দেখাবো। যে খামারে এসেছি, এই খামারের নাম হচ্ছে মনোরঞ্জন ডেইরি খামার। এই খামারে যিনি উদ্যোক্তা, তিনি হচ্ছেন বিশ্বজিৎ কুমার দা। তিনি একজন উচ্চশিক্ষিত উদ্যোক্তা, পড়াশোনা করেছেন কারমাইকেল বিশ্ববিদ্যালয় থেকে, অনার্স মাস্টার সেখানেই করা। পরবর্তীতে অন্য কোনো পেশায় না গিয়ে গবাদি পশু পালনে আসেন। দীর্ঘদিন যাবৎ এই পেশায় থেকে বেশ সফলতা পেয়েছেন তিনি। তার খামারে এখন 18-20টি গরু রয়েছে, যেখানে অধিকাংশ ভালো মানের দুধের গাভী রয়েছে। সেই সাথে তিনি এই খামার করার পাশাপাশি নিজেও একজন এআই কর্মী। এই এলাকায় যারা গবাদি পশু লালন পালন করে আসতেছেন তাদের গবাদি পশুকে সেবাও দিচ্ছেন এবং এখানে এআই বা ইনসেমিনেশনের কাজটিও তিনি করে যাচ্ছেন। আপনারা সকলে জানেন, গবাদি পশু পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যার আমরা সম্মুখীন হই। অনেক প্রান্তিক খামারিরা অনেক কিছু না জানার কারণে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে এর শেড ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই এবং গবাদি পশুর যে বংশগত বৃদ্ধির বিষয়টি রয়েছে, যেমন জাত উন্নয়নের যে বিষয়টি, যেটা এআইয়ের মাধ্যমে হয়ে থাকে, কৃত্রিম প্রজনন, তো সেটি কিন্তু আমরা সঠিক সময় করতে না পারার কারণে অনেক সময় গাভীগুলো বারবার হিটে আসে এবং সঠিক সময় আমরা বাছুর পাই না। এতে করে খামারিরা অনেকটাই লসের সম্মুখীন হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে তার সাথে কথা বলবো। যেহেতু তিনি একজন নিজেও খামারি, পাশাপাশি তিনি একজন এআই কর্মী। কিভাবে তার গবাদি পশুগুলোকে দেখভাল করেন, কিভাবে কৃত্রিম প্রজনন করাচ্ছেন, তার এখানে কোন ধরনের গাভী বকনা বাছুর রয়েছে, সেগুলোর পার্সেন্টেজ কেমন, এবং এই গবাদি পশু পালন করে তার ভাগ্যের কতটা পরিবর্তন ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি যারা গবাদি পশু প্রেমী রয়েছেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আপনারা যারা আমাদের সাফল্য কথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমাদের নিয়মিত পর্বগুলো আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা এটি দেখে উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। দাদা আদাব। আদাব দাদা, কেমন আছেন? আছি দাদা, ভালো আছেন না? জি, দীর্ঘ 2 বছর মনে হচ্ছে 2 বছর আসলাম। কেমন আছেন সব মিলে? আছি, ভালো আছি। আমরা এর আগের প্রতিবেদনে আপনার শুরুর গল্প দর্শকদের জানিয়েছিলাম। এরপরেও অনেক উদ্যোক্তারা আমাদের ভিডিওগুলো অনেক সময় দেখে, সেই জায়গা থেকে অনেকে উৎসাহ পায়। আমি একটু আপনার কর্মজীবনের গল্পটা জানতে চাই। আমি কারমাইকেল কলেজ থেকে প্রিভিয়াস মাস্টার্স করছি, চাকরিতেও হলো না। তারপর আপনার খামারের সাথেই সম্পৃক্ত। 2015 সালে আমার ফার্স্ট যাত্রা হচ্ছে খামারে। এই 9 বছর খামারের জগতে আসি। লং টাইম। হ্যাঁ, লং টাইম। আমরা যদি সনাতন পদ্ধতির মতো কথা বলি বা আমরা বাপ দাদার কথা বলি, 5টা গাভী দহন করার পরেও 1 কেজি বা 2 কেজি দুধ বা সর্বোচ্চ 3 কেজি দুধ পাওয়া যায়। গরু তো গরুর মতো করেই লালন পালন করার চিন্তা ভাবনা করি। সেটাকে যদি বাণিজ্যিক হারে বা বাণিজ্যিকভাবে যদি সেটা লালন পালন করা যায়, আমার মনে হয় এই সেক্টরেও ভালো কিছু আশা করা সম্ভব। ওই কথাটা মাথায় রেখেই গাভীর জগতে আসা। শুরুতে কয়টি ছিল? প্রথমে 1টি গাভী দিয়ে শুরু, তারপরে একে একে 2টা, তারপর 3টা গাভী। এই টোটাল আমার 5টা গাভী কেনা। 5টা গাভী কেনার পর এই খামার শুরু। এই 9 বছরে আমার এ যাবত প্রায় 14 থেকে 15 লাখ টাকার মতো আমি গরু বিক্রি করছি, বাছুর। এখন কয়টি গরু আছে? এখন প্রায় 20-এর প্লাস। পড়াশোনা শেষ করে চাকরি করলেন না কেন? চাকরি তো আসলে সোনার হরিণই বলা যায়। হ্যাঁ, চাকরি না করে উদ্যোক্তা হয়েও যে কাজ করা যায়, তারই আমি উদাহরণ হিসাবে
কাজ করে যাচ্ছে। খামারের নাম করেছেন মনোরঞ্জন ডেইরি। হ্যাঁ, মনোরঞ্জন ডেইরি ফার্ম আমার বাবার নামে। দিদিও তো এখানে সময় দেয়, যতটুকুই পারে ভালোই সময় দেয়। যতদূর জেনেছি দিদিও তো এখনো উচ্চ শিক্ষিত মানুষ। হ্যাঁ, সেও মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে ইতিহাসে। বেসরকারি প্রাইমারিতে আছে, এখনো মিল হয়নি। আশা করি যদি কোনো সময় হয়ে যায়। কয়েকদিন আগে কোনো এক প্রোগ্রামে আপনার সাথে আমার দেখা হয়েছিল, জি, সেখানে আমি জানতে পারলাম আপনি এখন এআই করেন। এই গাভীর জগতে আসার পর সবচেয়ে যে বড় ব্যাপারটাতে আমি ভুগতেছিলাম, ভালো মানের সিমেন্ট পাওয়ার। আমরা যখন একটা গাভীকে ইনসেমিনেশন করাই 10 মাস পর, অর্থাৎ 9 মাস 10 দিন, 280 দিন পর একটা বাচ্চা পাই, এবং সেই বাচ্চাটা যদি ভালো মানের না হয়। আরও একটা বলি, মা দুধ দিচ্ছে আমার 20 লিটার, কিন্তু তার মেয়ে এসে দুধ দিল আমার 10 লিটার 8 লিটার। এভাবে কিন্তু আমরা খামারিরা অ্যাডভান্স করতে পাবো না। যখন সমস্যাগুলো ফেস করতেছি, তখন আমি বহু রিসার্চ করতেছি, বহু সবাইকে আর কি জিজ্ঞাসা করতেছি কি করব কি না করব। ইউটিউবে, গুগলে সার্চ দেওয়ার পর দেখলাম যে এসিআই কোম্পানির যে তাদের যে বুলের কোয়ালিটি এ খুব ভালো মানের। আমি চিন্তা করলাম যে না, আমি এসিআই কোম্পানিতেই এআই টেকনিশিয়ান হিসেবে যোগ দিলাম। তো ওখানে যোগ দেওয়ার পরে আমি আমার খামারে প্রথম প্রয়োগটা করি। যখন খামারে আসলাম, প্রয়োগ করলাম, দেখলাম যে না, বাছুরের কোয়ালিটি খুবই ভালো, এবং বাছুরের মা হয়েছে, সেও এখন দুধ দিচ্ছে প্রায় 22 লিটার। যেমন আমার পাশেই যে গাভীটা, এটা আমার এসিআই কোম্পানির জাস্টিনের মেয়ে, সে দুধ দিচ্ছে প্রায় 22 লিটার দুধ দিচ্ছে ফার্স্ট ল্যাকটেশনে। যেমন আমার পাশের গাভীটা যদি বলি, আমার পাশের গাভীটা, এর বাচ্চার বয়স বলা যায় 4 মাস প্লাস। এখনও দেখেন গাভীটার উলান, রাডার, এই যে এটা আমরা বলি রাডার, তার উলানের গঠন দেখব, তার বডি হাইট দেখব, এই যে ত্রিভুজ আকৃতির। আচ্ছা আচ্ছা, এই সামনটা চিকন, পিছনটা চ্যাপটা, এরকম গাভী যদি দেখি তাহলেই বুঝবো যে না, হ্যাঁ, গাভীটা খুব ভালো মানে। এবং চামড়াটা পাতলা কিনা, এই যে মাজাটা প্রশস্ত কিনা। এটা দুধ দিচ্ছে কত? এটা দুধ দিচ্ছে আমার 24 লিটার। যেমন এই গাভীটা, এটা এর বডি হাইট, এর বর্তমান ড্রাই পিরিয়ড কনসেপ্ট করছে 6 মাস প্লাস, এখন সে ড্রাইতে চলে গেছে। তার বডি হাইট কত সুন্দর। এটা আপনার খামারের বাছুর? হ্যাঁ, এটা আমার খামারের বাছুর। কয়টা বাছুর দিছে আবার? এ যাবত 2টা বাছুর দিল, এবার তৃতীয়তে। এটাও তো ভালো মানের গাভী। এটাও আমার খুব ভালো মানের, এই সর্বোচ্চ 32 লিটার দুধ দেয়। 32 লিটার? বাছুরগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো। হ্যাঁ, বাছুরগুলো খুব সুন্দর। আমার পাশেই আপনার বাছুর আছে এসিআই কোম্পানির, যে আমাদের 5টা বুল নিয়ে আসছে হাই মানের, 70 লিটার মাদার রেকর্ড, পার ল্যাকটেশন 16,000 লিটার। ওর বাচ্চা আছে অস্কার, ওর বাচ্চা আছে। তারপর আপনার জাস্টিনের বাচ্চা আছে, এটা বুল নাম্বার 37, খুব হাই কোয়ালিটির বাচ্চা। বকনা হয়েছে না ষাট? হ্যাঁ, এটা বকনা। দেখেন কয় মাস হলো বাছুর? এর বাচ্চার বয়স হচ্ছে বর্তমান 6 মাস। এটাও তো এখানকার। কয়টা বাছুর দিছে এখানে? এ যাবতে এই গাভীটা বাছুর দিল 5টা দিছে। হ্যাঁ, এপাশে এটা আমার খামারের সেই প্রথম গরু, যার সুবাদে আমার যাত্রা শুরু। এ অলরেডি বাছুর দিছে 8টা। এর হয়তো বিশেষ যত্ন নেন নাকি? এর চেহারাটা তো খুব সুন্দর। আসলে এই আমার প্রথম গাভী, তো এর যত্নটাও একটু আমি ভালোই নেই। আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে খামারের প্রতি যে ভালোবাসা, গবাদি পশুর যে ভালোবাসা, এটা আসলে অগাধ না হলে এইভাবে সুন্দর করা সম্ভব না। যদি গরুকে গরুর মতো লালন পালন করি তাহলে হবে না, গরুকে মানুষের মতো করে লালন পালন করতে হবে, তাহলেই এই সেক্টর থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। এই কাজটা আপনাকে কেমন লাগে? আর এই যে এগুলোকে দেখতে পেরে আপনার অনুভূতিটা কেমন থাকে, মনটা কেমন ভালো থাকে? সারাদিন পরিশ্রম করার পর যখন আমরা এই ঘরে প্রবেশ করবেন, দেখবেন যে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এত টাকার মূলধন আছে, আপনার আনন্দটা এমনিতেই চলে আসবে। এপাশে এগুলো কি বকনা? হ্যাঁ দাদা, বকনা। এটা হচ্ছে এসিআই কোম্পানির বুল নাম্বার 37 জাস্টিন। এই 11 মাসে আজকে হিটে আসছে। আচ্ছা, এই যে গরু হিটে আসে, এগুলো কিভাবে বুঝতে পারেন? কিছু কিছু গরু আছে হয়তো মুখ দিয়ে একটা আওয়াজ করবে, গরু পিঠিতে জাম করবে, তার মিউকাস আসবে, হয়তো ঘন ঘন প্রস্রাব করবে, ভ্যাজাইনার যে জায়গাটা সেটা হচ্ছে যে একটু ফোলা থাকবে। এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে গরুটা হেঁটে আসছে। পাশেরটা আমার, এটাও জাস্টিন। এটাও জাস্টিনের বাছুর? হ্যাঁ, দুইটাই জাস্টিনের বাছুর। এর মাদার রেকর্ড হচ্ছে 28 লিটার, আর এর মাদার রেকর্ড হচ্ছে 30 লিটার। দুইটাই খুব হাই মানের বাছুর। আপনারা খেয়াল করেন, 11 মাসে এসে হিটে আসছে। অলরেডি এটাও হিটে একবার আসছিল, আমরা মিস দিচ্ছি। এটার বয়স হচ্ছে 12 মাস। একে এবারও বীজ দেবো না, প্রথম হিটে আসলো, এবার বীজ দেবো না, সামনের বার বীজ দেবো। এগুলো যখন বড় হবে আশা করি যে এগুলো 30 প্লাস দুধ থাকবে। এই পাশেরটা, এটা সুন্দর একটা। হ্যাঁ, এই গাভীটা আমার 28 লিটার দুধ দেয়, ভালো মানের আমার খামারের গাভী। এই পাশে এগুলো আমার 2য় নাম্বার গাভী কেনা। আচ্ছা, এ যাবত বাচ্চা দিল 6টা। এর কাছ থেকেও খুব ভালো মানের বাছুর পেয়েছি আমি। এ দুধ দেয় 18 লিটার। পাশে একটা গাভী, এটা আমার পাবনা থেকে কেনা, এ দুধ দিতেও আমার 28 লিটার। কয়টি বাছুর দিছে? এটাও বাছুর দিছে 6টা। বর্তমান খাদ্যর যে দাম, একটা সময় আমি
দুধ বিক্রি করছি 40 টাকা, খাদ্য কিনতাম 25 টাকা, কিন্তু বর্তমানে খাদ্য হচ্ছে 52 টাকা 53 টাকা কেজি, আর দুধ বিক্রি করি আমরা 50 টাকা। তাহলে তফাৎটা এই জায়গায় বোঝেন। আচ্ছা, আমরা তো গ্রাম পর্যায়ে আরো গেছি, আরো অনেকে অনেক কম দামে দুধ বিক্রি করে। হ্যাঁ, হয়তো আমি একটু বেশি পাচ্ছি, হয়তো দুধের পরিমাণটা একটু বেশি হওয়াতে একটু পাচ্ছি, কিন্তু যাদের দেখবেন যে 10 লিটার দুধ আমার দামে তো তার নিবে না। ফিডের দাম বাড়ছে, ভুসির দাম বাড়ছে, লেবার কস্ট বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, সব কিছুই বাড়ন্ত। আচ্ছা, কিন্তু আমাদের দুধের দামটা ওইভাবে বাড়েনি। আচ্ছা, এই জায়গা থেকে আসলে প্রশাসনের কাছে আপনার চাওয়া পাওয়া কি থাকবে একজন খামার হিসাবে? যারা আমাদের খামারিরা আছি তাদেরকে যদি সার্বিকভাবে প্রণোদনা দেওয়া যায়, সহযোগিতা প্রাণী সম্পদ অফিস থেকে যদি তাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করা যায়, আশা করি যে এই প্রান্তিক খামারিরা এই খামারের প্রতি অনীহা প্রকাশ করবে না। আচ্ছা দাদা, আমরা ম্যানেজমেন্টের একটু বিষয়ে আসি। আপনি এখান থেকে আপনি খাবারটা যেমন পরিষ্কার পরিপাটি, খাদ্য ব্যবস্থাপনা হয়তো অনেক ভালো এবং রোগবালার বিষয়েও বেশ সচেতন হয়তো আপনি, যার কারণে খামারের গরুগুলো খুবই সুন্দর। এই জায়গা থেকে একটু বলবেন যে শেড ব্যবস্থাপনা, রোগবালাই, খাদ্য ব্যবস্থাপনা এগুলো কিভাবে ম্যানেজমেন্ট করতেছেন? একজন আদর্শ খামারি হতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে সবচেয়ে যে গরুর খাদ্য ব্যবস্থাপনা। গরুকে যদি আমি সঠিকভাবে খাদ্য দিতে না পারি, তার শরীর যদি আমার ঠিক থাকতে না পারে, তাহলে কোনো খামারই আমার মনে হয় এই জগতে এসে টিকে থাকতে পাবে না। আমি আপনাকে দেব, কিন্তু আপনি আমাকে দিবেন না, তাই হবে না। অবশ্যই গরুকে খাওয়াতে হবে, তাহলেই সে আপনাকে বেনিফিট দিবে। দুধ হচ্ছে 20 লিটার, আপনিও খাদ্য দিবেন 3 কেজি, সে তার বডি ওয়েট হারাবে। একটা সময় সে সঠিক সময় হিটে আসবে না, ভালো মানের বাচ্চা উৎপাদন দিবে না। 1 বছরের যেখানে একটা বাচ্চা দেয় গাভী, সেখানে গিয়ে দেখবেন যে আপনার 1.5 বছর, কিছু কিছু ক্ষেত্রে দেখি যে 2 বছরও আমাদের একটা বাচ্চার জন্য অপেক্ষা করতে হয়। সঠিক ম্যানেজমেন্ট যদি আপনি গাভীর সেক্টরে এসে দিতে না পারেন, তাহলে খামার জগতে এসে আপনি লাভবান হতে পাবেন না। আমার 9 বছরে খামারের পা দিছি, 9 বছরে আমার খামারে 9 সেকেন্ডের জন্য আমার খুরা রোগ আক্রান্ত করেনি। খামারের জগতে আসতে গেলে সবচেয়ে ভয়াবহ 2টা রোগ, একটা হচ্ছে খুরা রোগ আর একটা হচ্ছে মেস্টাইটিস। এই 2টা আমাদের জন্য সবচেয়ে ভয়াবহ। এই 2টা রোগ থেকে যদি আমরা মুক্তি পাই, তাহলে খামারিরা লজে যাব না। খুরার জন্য প্রতি 4 মাস পর পর আপনি ভ্যাকসিনটা দিবেন। মেস্টাইটিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে আর কোনোদিন মেস্টাইটিস হবে না। যদি মেস্টাইটিস না হয়, তাহলে একটা গাভী আপনার কখনোই ক্ষতির সম্মুখীন হবে না। আমরা গাভীটার দাম 4 লাখ টাকা বলি না, একটা বাটের দাম অন্তত 1 লাখ টাকা বলি। একটা বাট যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই খামারি একটা বাট দিয়ে দুধ কম পাচ্ছে, তার মানে দুধ কম হচ্ছে, তাহলে সে লজের সম্মুখীন হবে। শেড ব্যবস্থাপনাটাও অনেক ভালো হওয়া দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, যাতে কোনো নোংরা আবর্জনা না থাকে, হ্যাঁ, তাদের শরীরে কোনো ময়লা না থাকে। আর গাভীটা যখন আপনার একটা মেঝেতে শোয়, অবশ্যই একটা ম্যাট দিবেন। ম্যাটটা দিলে হবে কি, তার থাকতে খুব আরাম হয়। একটা গাভী 40 থেকে 42 বার আপ ডাউন করে 24 ঘন্টায়, তো সে যখন এটা করে, তো সে তো আঘাতপ্রাপ্ত হয়। মেঝে যদি অপরিষ্কার থাকে, তাহলে গাভীটা অপরিষ্কার অবস্থায় থাকে। আমরা সহজ কথায় বলি, আমি যদি ভালো বিছনায় থাকতে, তাহলে ভালো ঘুম হবে, আর যদি ভালো বিছনায় না থাকি, তাহলে ভালো ঘুম হবে না। আর ঘুম না হলেই আমার শরীরে ক্লান্তি আসবে, পরিশ্রম করতে গিয়ে অনীহা আসবে, খাওয়া দাওয়া করতে গিয়ে অনীহা হবে, এটাই বাস্তব। কি খাওয়াচ্ছেন? গাভীগুলোর বডি ওয়েট অনুযায়ী দিচ্ছেন না দুধের উপর দিচ্ছেন? বডি ওয়েটের উপরও একটা ব্যাপার আছে, আবার দুধের উপরও একটা ব্যাপার আছে। 20 লিটারের ঊর্ধ্বে দুধ দেয়, তাকে আমি 10 কেজি খাবার দিই। আবার দেখা গেলো যে যেটা 25 কেজি দুধ দেয়, হয়তো 10+ খাদ্য দিই। আচ্ছা, এই হিসেবে খাদ্য দিচ্ছি। আমি ফিড দেই, তারপর আপনার গমের চিকন ভুসিটা দেই, মোটা ভুসিটা দেই, ভুট্টার গুঁড়া দেই, প্লাস ধান দেই, মুসুরের ডাল দেই, এগুলাই দিই। অনেকেই হতাশ হয় এবং অনেকেই আসলে না জানার কারণে ক্ষতিগ্রস্ত হয়। আপনি আসলে এই ডেইরি সেক্টরে এসে কতটা স্বাবলম্বী হয়েছেন এবং এটা আপনার ভাগ্যের কতটা পরিবর্তন ঘটিয়েছে অন্য পেশায় না গিয়ে? এই সেক্টরে আসার পর আমার ভাগ্যই ফিরে গেছে। একবারে যে বলবো যে খুব, কিন্তু না, আমি যে জায়গায় আছি খুব ভালো আছি এবং আমার মনের দিক থেকে আমি সন্তুষ্ট আছি। আমার একটা সময় এক খামারে গরু ছিল 10 লাখ টাকার, এখন সেটা বেড়ে প্রায় আমি আশা করি যে প্রায় 40 লাখের কাছাকাছি চলে যাবে। তো আশা করি ভালো আছি। একটা বিষয় জানতে চাই, যখন গরু কখনো অসুস্থ হয় বা গরুর যখন বাছুর হয়, সেই সময়টাতে আপনার অবস্থা কেমন থাকে, আপনার অনুভূতিটা কেমন থাকে, কখনো ব্যতীত হন কি না, এই বিষয়গুলো? খুব খারাপ লাগে যখন একটা গাভী অসুস্থ কিংবা একটা বাছুর হচ্ছে বা একটা গাভী প্রায় যায় অবস্থা, অনেক কিছু ফেস করতে হয়। আসলে সফলতাটা সহজে বলা যায়, কিন্তু আসলে ফেস করতে অনেক কষ্ট ব্যাপার আছে, তখন সবচেয়ে খুব খারাপ লাগে। আমি আজকে যে এআই জগতে আসছি, এর সাথে একটু চিকিৎসাও করি। প্রাথমিক যে একটা ধারণা, এটা যদি না থাকে, আসলে খামারের জগতে এসে টিকে থাকাটা খুব কষ্টকর। আর একটা ব্যাপার হচ্ছে যে একটা গাভী অসুস্থ হলো, সারাক্ষণ টেনশন থাকে যে গাভীটা আমার কখন
সুস্থ হবে। যখন সুস্থ হয় তখন খুব মনটা ভালো হয়ে যায়। আচ্ছা, মনোরঞ্জন ডেইরি নিয়ে আগামীর স্বপ্ন কি? এই মনোরঞ্জন ডেইরি ফার্মকে আন্তর্জাতিক মানের ডেইরি ফার্ম গড়ে তোলার, যদি ঈশ্বর বা আল্লাহ যদি তৌফিক দেয় বা আশীর্বাদ করে, তো এটা আন্তর্জাতিক মানের একটা ডেইরি ফার্ম করার ইচ্ছা আছে। তরুণ বেকারদের উদ্দেশ্যে কি বলা থাকবে? ডেইরি সেক্টরে এসে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে কিনা? আমি একদিনই কোটিপতি হতে পাবো না, এটা আশাও করা যাবে না। ধাপে 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 আপনাকে এগোতে হবে। এই সেক্টরটা অনেক ভালো। যারা দাদারা আছেন, ভাইরা আছেন, আপনারা আসেন, শ্রম দেন, এখান থেকেও ভালো কিছু করা সম্ভব। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। আপনার কর্মর ব্যস্ততার মাঝে আমরা এই মূল্যবান সময়টুকু নিলাম। আমি মনে করি যে এই ভিডিও দেখে অনেক দর্শকরা উপকৃত হবে এবং আপনার এই খামারটি আগামীতে অনেক বড় রূপ ধারণ করবে। এখানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সব মিলে আগামীতে আপনার এই মনোরঞ্জন ডেইরির পথ চলা সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আদাব। দর্শক বন্ধুরা, কথা বলছিলাম উদ্যমী উদ্যোক্তা কুমার বিশ্বজিৎ দাদার সঙ্গে। তিনি অক্লান্ত পরিশ্রম করেন, নির্লসভাবে পরিশ্রম করে তার এই খামারে যেমন গাভী গরুগুলো সুন্দরভাবে প্রোডাকশন করতে পারতেছে, সেই সাথে তিনি বেশ সফলতাও পাচ্ছেন। এখানকার গাভীর দুধের রেকর্ড অনেক ভালো, প্রত্যেকটা গাভী খুবই ভালো দুধ দেয় এবং এখানকার যে উৎপাদিত বাছুরগুলো তাদেরও মান খুবই ভালো। আমরা আশা করি খামার যারা পরিচালনা করতেছেন তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক্যাল বিষয়গুলো জেনে বুঝে শুরু করতে পারেন, অবশ্যই এখান থেকে আপনারা লাভবান হবেন। দর্শক বন্ধুরা, এই ছিল মনোরঞ্জন ডেইরি ফার্মের সফলতার গল্প নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।